প্রত্যেককে নমস্কার। ভালো আছো তো সবাই? আজকে আমরা পড়ব যে টেক্সট, তার নাম হচ্ছে দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন। দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন। পিকক মানে কি? ময়ূর। আর ক্রেন মানে সারস। দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন এর মানে হচ্ছে ময়ূর এবং সারস। মানে এটা ময়ূর এবং সারসের গল্প, যেটা আমরা টেক্সট হিসেবে পড়ব। তো চলো আগে পড়ে নিই। তোমাদের তো একবার পড়া হয়ে গেছে, তো এটা রিভিশন ক্লাস। তো দেখা যাক তোমরা কেমন পড়ো। তো দেখো, আমি এটা টেক্সটটা একটা স্লাইডে বানিয়েছি যাতে আমাদের সকলের পড়ার সুবিধা হয়। তোমরা দেখে নাও, তোমাদের এই যে ছবিটা, এটা তোমাদের বইয়েতেই আছে। তো সেই বই থেকেই এটা নিয়েছি। ওয়ান্স আপন আ টাইম আ পিকক লিভড ইন আ ফরেস্ট বিসাইড আ লেক। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। এভরি ডে হি ইউজড টু গো টু দ্য লেক। There he looked at his own reflection in the water. Oh, what a beautiful bird am I! My feathers and wings are so beautiful, he used to say to himself. তো এবার অর্থটা একটু দেখে নিই। ওয়ান্স আপন আ টাইম মানে একদা এক সময়, কোনো এক সময়। দেখবে অধিকাংশ গল্প, এরকম গল্প শুরু হয় ওয়ান্স আপন আ টাইম, মানে একদা এক সময়। বাংলায় যেরকম বলি না, এক ছিল রাজা, এক ছিল রানী। তো কখন ছিল? একদা এক সময়, কোনো এক সময়। তো ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, আ পিকক লিভড ইন আ ফরেস্ট বিসাইড আ লেক। এ পিকক মানে একটা ময়ূর, লিভড মানে বাস করত, ইন আ ফরেস্ট একটা বনে, বিসাইড আ লেক একটা হ্রদের ধারে। তাহলে প্রথমে হচ্ছে এ পিকক একটা ময়ূর, বিসাইড এ লেক একটা হ্রদের ধারে, ইন এ ফরেস্ট বনে, লিভড বসবাস করত। তাহলে এক হরিণ, একটি ময়ূর একটি হ্রদের ধারে এক বনে বসবাস করত। লিভড, LIVED, লিভড মানে বসবাস করত বা বাস করত। LIVE লিভ মানে বাস করা। LIVED লিভড হচ্ছে তার ফার্স্ট টেন্স, অতীতকাল। তাহলে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। প্রাউড মানে গর্বিত। প্রাউড অফ সামথিং মানে কোনো কিছুর জন্যে গর্বিত। তাহলে প্রাউড অফ হিজ বিউটি, তার সৌন্দর্যের জন্যে গর্বিত। হি ওয়াজ ভেরি প্রাউড, ভেরি প্রাউড মানে অত্যন্ত গর্বিত। তাহলে হি ওয়াজ মানে সে ছিল। তাহলে পুরো মানেটা হচ্ছে সে তার সৌন্দর্যের জন্যে খুব গর্বিত ছিল বা অত্যন্ত গর্বিত ছিল। এভরি ডে হি ইউজড টু গো টু দ্য লেক। প্রত্যেক দিন সে ওই হ্রদে যেত। আচ্ছা, এখানে ইউজড টু এই কথাটা তোমরা কিন্তু লিখে রাখো। অতীতকালে নিয়মিত কোনো কাজ করতে বোঝালে ইউজড টু কথাটা আমরা ব্যবহার করি। হি ইউজড টু গো, সে যেত, নিয়মিত যেত। ইউজড টু সিং, গান করত, নিয়মিত করত। ইউজড টু ডান্স, সে নাচত, নিয়মিত নাচত। মানে নিয়মিত মানে প্রত্যেক দিন, তার কোনো মানে নেই। মানে নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া বা অভ্যাসবশত যদি আগে কেউ কোনো কিছু করত, সেক্ষেত্রে আমরা ইউজড টু কথাটা ব্যবহার করি।
তো সেক্ষেত্রে এখানে হচ্ছে এভরিডে, প্রত্যেক দিন। হি ইউজড টু গো টু দ্য লেক, সে হ্রদে যেত। দেয়ার, সেখানে। হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার। ইন দ্য ওয়াটার মানে জলের মধ্যে, ওই হ্রদের জলের মধ্যে মধ্যে হিজ ওন রিফ্লেকশন, তার নিজের প্রতিবিম্ব, প্রতিচ্ছবি। ওন মানে নিজের, OWN, ওন মানে নিজের, এটা মনে রাখবে। রিফ্লেকশন মানে প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি। তো দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার। লুকের পরে অ্যাট বসে সবসময়ই, এটা লক্ষ্য করে দেখবে তোমরা। আমি যদি কোনো কিছুর দিকে তাকাই তাহলে আই লুক অ্যাট দিতে হবে। অ্যাট দেওয়ার পরে যেদিকে তাকাচ্ছি তার সেই শব্দটা বলতে হবে। তাহলে আই লুক অ্যাট দ্য পিকচার, আমি ছবিটির দিকে তাকাচ্ছি। আবার অ্যাট ছাড়া যখন লুকটা ব্যবহার করব, আই লুক ভেরি বিউটিফুল, মানে আমাকে ভালো দেখাচ্ছে, আমাকে খুব ভালো দেখাচ্ছে। তাহলে আমি যদি কোনো কিছুর দিকে তাকাই তাহলে লুক অ্যাট, আর আমাকে যদি দেখায় তখন আর অ্যাটটা দেওয়ার দরকার হয় না, অ্যাট দেয়া যায় না। তা দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, সেখানে সে জলে তার নিজের প্রতিবিম্বটা দেখত। তারপর একদম শেষ লাইনে যাও, হি ইউজড টু সে হিমসেলফ, সে নিজেকে বলতো। ইউজড টু মানে অভ্যাসবশত করতো বা নিয়মিত করতো, এটা বোঝাতে ইউজড টু ব্যবহার করা হয়। ইউজড টু সে বলতো, সে বলতো টু হিমসেলফ, তার নিজেকে। মাইসেলফ মানে আমি নিজে, হিমসেলফ মানে সে নিজে। তো টু হিমসেলফ মানে তার নিজেকে, সে তার নিজেকে বলতো। এবারে কি বলতো, এটা আগে লেখা আছে। ও হোয়াট আ বিউটিফুল বার্ড অ্যাম আই, আরে কি সুন্দর পাখি আমি, আমি কি সুন্দর একটা পাখি। মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার পালক এবং ডানাগুলো কত সুন্দর। সো বিউটিফুল মানে কত সুন্দর, মানে নিজের চেহারা দেখে সে নিজেই কিন্তু খুব মোহিত হয়ে যেত, মুগ্ধ হয়ে যেত। আরে আমি কত সুন্দর একটা পাখি, আমার পালক এবং ডানাগুলো কত সুন্দর, সে এটা নিজেকে বলতো। তারপর কি হলো, ওয়ান ডে আ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। বাই মানে আমরা শুনেছি দ্বারা, এখানে বাই মানে হচ্ছে বাই দ্য সাইড অফ, মানে পাশে। তো ওয়ান ডে আ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, একদিন একটা সারস এলো হ্রদের ধারে বসবাস করার জন্য। দ্য পিকক স দ্য ক্রেন, ময়ূর সেই ক্রেনটাকে দেখল, অর্থাৎ সারসটাকে দেখল। হি মারমার্ড, সে বিড়বিড় করে বলল। বিড়বিড় করে কখন বলি, যখন আমরা নিজেই নিজেকে বলি কথা, তখন আমরা মারমার করি। তো হি মারমার্ড, আ নিউ ভিজিটার ইজ হিয়ার টু স্টে, একজন নূতন আগন্তুক এখানে থাকার জন্য এসেছে। ভিজিটার মানে দর্শক, হ্যাঁ এখানে এর মানেটা হবে আগন্তুক, মানে কেউ বাইরে থেকে এসেছে। তো কেন আমি এখানে আগন্তুক করলাম, ভিজিটার মানে দর্শক কেন করলাম না, কারণ দেখো লেখা রয়েছে টু লিভ, থাকার জন্যে। তাহলে থাকার জন্য এসেছে, দর্শক তো আর থাকার জন্য আসবে না, দর্শক আসবে দেখবে চলে যাবে। তো সেই জন্য এখানে মানেটা করলাম আগন্তুক। আগন্তুক মানে নূতন কেউ যখন আসে তখন আমরা তাকে বলি আগন্তুক। তো সে মড়মড় মানে বিড়বিড় করে বলল, আ নিউ ভিজিটার ইজ হিয়ার টু স্টে, একজন নূতন আগন্তুক এখানে থাকার জন্য এসেছে। আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম,
ইন্ট্রোডিউস মাইসেলফ মানে আমার নিজেকে পরিচিত করানো। তো সেখানে ময়ূরটা চিন্তা করলো, আই মাস্ট গো, আমাকে অবশ্যই যেতে হবে, আমি অবশ্যই যাব, অ্যান্ড আই মাস্ট ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম, এবং আমি অবশ্যই তাকে আমার পরিচয়টা দেবো। অর্থাৎ এর মানেটা হচ্ছে আমাকে অবশ্যই গিয়ে পরে তার সঙ্গে পরিচয় করতে হবে, আলাপ পরিচয় করতে হবে। দেখো, আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ, এটা আমি দুভাগে ভাগ করলাম, আই মাস্ট গো অ্যান্ড আই মাস্ট ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম। তো এভাবে করতে হয় মানেটা। সো দ্য পিকক ওয়াকড টু দ্য লেক, সুতরাং সে ময়ূরটি ওয়াকড টু দ্য লেক, হেঁটে হেঁটে হ্রদে গেল। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারস তো সেখানে ব্যস্ত ছিল। কিসের ব্যস্ততা তার? হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে লাঞ্চের জন্যে মাছ ধরছিল। লাঞ্চ মানে দুপুরের খাবার, দুপুরের যেটা ভারী খাবার সেটাকে বলা হয় লাঞ্চ। আমরা দুপুরবেলায় যেটা খাই, ভাত তরকারি ইত্যাদি, এটা হচ্ছে লাঞ্চ। তো সারস তো সে তো মাছই খায়, তো তার দুপুরের খাবার হচ্ছে মাছ। তো সারস কী করছিল? সে মাছ ধরছিল লাঞ্চের জন্যে। দ্য প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে। দেখো, ময়ূরটা খুব অহংকারী ছিল। সে এই যে সারসের সঙ্গে পরিচয় করতে গেল, তার পিছনে তার একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা এতক্ষণে আমরা বুঝতে পারছি। দ্য প্রাউড পিকক, সেই গর্বিত ময়ূর বা অহংকারী ময়ূর, স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স, সে তার রং বেরঙের পালকগুলি স্প্রেড আউট, ছড়িয়ে দিল। এবার আসল কথাটা আছে, ফর ডিসপ্লে, ফর ডিসপ্লে, দেখানোর জন্য। কোনো কিছু ডিসপ্লে করি মানে অন্যকে দেখাই, সেটাকে ইংরেজিতে বলা হয় ডিসপ্লে। সে যদি এই ফর ডিসপ্লে কথাটা যদি না থাকতো, তাহলে ময়ূরটা সম্বন্ধে আমি কিছু খারাপ ভাবতাম না। অনেক সময়ই ময়ূর তার পাখা ছড়িয়ে দেয়, ডানা ছড়িয়ে দেয় নিজের আনন্দ প্রকাশ করার জন্যে অথবা অন্য কোনো কারণে, কিন্তু এখানে উদ্দেশ্যটা কী ছিল? ফর ডিসপ্লে, দেখানোর জন্যে। তাহলে সেই অহংকারী ময়ূরটি তার সমস্ত যে কালারফুল ফেদার্স, এগুলোকে ছড়িয়ে দিল দেখানোর জন্যে, যাতে ক্রেন মানে সারস দেখে যে আমি কত সুন্দর। দেন হি সেড টু দ্য ক্রেন, তারপর সে সারসকে বলল, হ্যালো মিস্টার ক্রেন, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, আই অ্যাম ইউর নেবার। তো এভাবে আমরা লোকের সঙ্গে পরিচয় করতে পারি। কারোর সঙ্গে পরিচয় করার সময় ইংরেজিতে এভাবে বলতে হয়, হ্যালো মিস্টার ক্রেন। এটা হ্যালোর বাংলা দেখবে কোথাও লেখা থাকে ওহে, কিন্তু ওহে এই কথাটা উপযুক্ত নয়, হ্যালোটা হ্যালোই করব, আমরা হ্যালো কথাটা ব্যবহার করি। হ্যালো মিস্টার ক্রেন, হ্যালো সারসবাবু, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, বনে তোমাকে স্বাগতম। আই অ্যাম ইউর নেবার, আমি তোমার প্রতিবেশী। দ্য ক্রেন সেড, দেখো নিচের লাইনে লেখা রয়েছে, দ্য ক্রেন সেড, ক্রেন বলল, থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, তোমাকে অনেক ধন্যবাদ ময়ূরবাবু। দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন, মক মানে হচ্ছে কাউকে ছোট করার জন্যে, মক এমওসিকে, কাউকে ছোট করার জন্যে, কাউকে হেয় করার জন্যে, কাউকে অপমান করার জন্যে, বিদ্রূপ করা, ঠাট্টা করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন, ময়ূরটি সারসকে ব্যঙ্গ করে বলল ওই ছোট করার জন্যে, হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স,
তোমার এরকম বিবর্ণ পালক কেন, বর্ণহীন পালক কেন? ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে অত্যন্ত সাধারণ দেখাচ্ছে। দেখো, আমি বলছিলাম না যে যখন আমি কোনো কিছু দেখব তখন লুক অ্যাট, আর যখন আমাকে দেখাবে মানে আমি কেমন এটা দেখাচ্ছে, তখন কিন্তু আর অ্যাট নয়। ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে খুব সাধারণ দেখাচ্ছে, তোমাকে কত সাধারণ দেখাচ্ছে। হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, আরে তোমার এত বর্ণহীন পালক কেন? ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে খুব সাধারণ দেখাচ্ছে। তো দ্য ক্রেন রিপ্লাইড, সারসটি উত্তর দিল, ইয়েস, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স। ইয়োর্স মানে তোমার। তো ইয়োর মানে তোমার হয় যখন আমরা ইয়োর ফেদার, তোমার পালক এই কথাটা ব্যবহার করি, ইয়োর বুক তোমার বই এই কথাটা ব্যবহার করি, কিন্তু ইয়োর্স কখন ব্যবহার করি? যখন এটা শেষে হয়। বুক অফ ইয়োর্স তোমার বই, ফেদার্স অফ ইয়োর্স, হাউস অফ ইয়োর্স, তখনও আমরা এভাবে ব্যবহার করতে পারি। তো ইয়োরের সঙ্গে এস দিতে হবে। ইয়েস, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, তোমার যেরকম আছে সেই রকম সুন্দর পালক এবং ডানা আমার নেই। হ্যাঁ, তোমার মতো সুন্দর পালক আর ডানা আমার নেই। বাট, যদিও বাটটা এখানে নেই, তোমাদের বইয়ে আছে কি না জানি না, আমি যখন স্ক্যান করি এটা উঠে গেছে কোনো কারণে, যদি বইয়ে থাকে অথবা বইয়ে নেই, কিন্তু তবু ধরে নিতে হবে, কারণ একটা কন্ট্রাস্টে কথাটা বলছে যে হ্যাঁ আমার নেই বটে, কিন্তু এটা আছে, কিন্তু এটা পারি। তো সেই জন্য আমি এখানে বাটটা ধরে নিলাম। বাট কিন্তু এরপরে আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস। আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক। অ্যাক্রস মানে এপার থেকে ওপার পর্যন্ত যখন বোঝাই তখন অ্যাক্রস ব্যবহার করি। একটা উদাহরণ দিই তোমাদেরকে, আমরা যখন রাস্তাটা পার হই এপার থেকে ওপারে, তখন আমরা ব্যবহার করি অ্যাক্রস, অ্যাক্রস দ্য স্ট্রিট, এপার থেকে ওপারে যাচ্ছি। আর রাস্তা বরাবর যদি চলি তখন আমরা ব্যবহার করি অ্যালং। তো এখানে অ্যাক্রস মানে এপার থেকে ওপারে, এটা যাওয়ার জন্যে, এটা বোঝানোর জন্যে যে প্রিপোজিশনটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাক্রস। তাহলে আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক, আমি লেকের এপার থেকে ওপার পর্যন্ত উড়তে পারি, অর্থাৎ উড়ে লেকটা পারাপার করতে পারি, হ্রদটা পারাপার করতে পারি, উইথ দ্য হেল্প অফ মাই উইংস, আমার ডানাগুলোর সাহায্যে। তার মানে কি বললো? হ্যাঁ, আমার তোমার মতো কালারফুল রং বেরঙের পালক এবং ডানা নেই, কিন্তু আমি আমার এই ডানাগুলোর সাহায্যে হ্রদটা এপার ওপার করতে পারি। ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই? তোমার পালকগুলো কি তোমাকে উড়তে সাহায্য করতে পারে? দেখো, পাখির যেটা মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওড়া। পাখি যখন ভয় পায় সে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যেতে পারে। পাখির যখন খাবারের প্রয়োজন হয় সে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো এটা পাখির সাধারণ বৈশিষ্ট্য। ক্রেন যেটা বলতে চাইল যে তোমার অনেক রং বেরঙের সুন্দর রয়েছে, পালক রয়েছে, ডানা রয়েছে, বাট ইউ কান্ট ফ্লাই, তুমি উড়তে পারো না। পাখির যে মূল বৈশিষ্ট্য সেটা থেকেই তো তুমি বঞ্চিত, তাহলে তোমার এই ডানাগুলো কি কমের? তো সারস ভদ্রলোক সে কিন্তু ওইভাবে না বলে সে সরাসরি জিজ্ঞাসা করল যে আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস, ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই? তোমার এই সুন্দর পালকগুলো, সুন্দর কথাটা বলেনি, কিন্তু বুঝে নিতে হবে যে ওই সুন্দর কথাটাই ওই ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, তোমার পালকগুলো কি তোমাকে উড়তে সাহায্য করতে পারে? There was no reply from the peacock.
পিককের কাছ থেকে কোনো উত্তর ছিল না, অর্থাৎ ময়ূর কোনো উত্তর দিতে পারল না। হি ফেল্ট অ্যাসেমড। অ্যাসেমড মানে হচ্ছে লজ্জিত। অ্যাসেম যখন ভার্ব তখন সেটা হচ্ছে লজ্জিত হওয়া, আর অ্যাসেমড মানে হচ্ছে লজ্জিত। এটা ভার্ব হিসেবেও ব্যবহার হয় এবং অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হয়। ফিল মানে অনুভব করা, তাহলে ফেল্ট মানে অনুভব করলো। হি ফেল্ট অ্যাসেমড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। সে লজ্জা অনুভব করলো, লজ্জিত বোধ করলো এবং ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল। তাহলে পিকক লজ্জিত হলো এবং চলে গেল। দ্য পিকক ফিলস অ্যাসেমড। ময়ূর লজ্জা অনুভব করে কেন? কেন ময়ূরটা লজ্জা অনুভব করে? বিকজ হি হ্যাজ বিউটিফুল অ্যান্ড কালারফুল ফেদার্স। কারণ তার বিউটিফুল এবং কালারফুল ফেদার আছে, সুন্দর এবং রং বেরঙের পালক আছে। অ্যান্ড উইংস, তাহলে ফেদার্স অ্যান্ড উইংস একসাথে পড়ো। তাহলে হি হ্যাজ বিউটিফুল অ্যান্ড কালারফুল ফেদার্স অ্যান্ড উইংস, তার রং বেরঙের পালক এবং ডানা আছে। বাট হি ক্যান নট ফ্লাই অ্যাক্রস দ্য লেক লাইক দ্য ক্রেন। কিন্তু সে ওই সারসের মতো হ্রদটা উড়ে পেরোতে পারে না। তাহলে তার যে দুর্বলতা, তার যে অপারগতা, সেটা সারস কিন্তু প্রকাশ করে দিল তার সামনে, যে তোমার যেগুলো আছে সেগুলো কোনো কাজের নয়। এইটা যখনই ময়ূরটি উপলব্ধি করল তখনই সে লজ্জা অনুভব করল এবং সেখান থেকে পালিয়ে গেল। তো এই হচ্ছে আমাদের গল্প। এখানে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে একটু দেখতে বলবো। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স, এই দুটো জিনিস তোমরা লক্ষ্য করো। ওয়ান্স আপন আ টাইম আ পিকক লিভড, বাস করত, লিভড। প্রেজেন্ট টেন্স লিভ, পাস্ট টেন্স লিভড। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিস বিউটি। ওয়াজ, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, তার প্রেজেন্ট টেন্স হচ্ছে ইজ। তো এভাবে তোমরা একটু এই ভার্বগুলো দেখে নেবে কোথায় তোমার সমস্যা হচ্ছে। কালকের ক্লাসে এসে জানাবে, আজকে শুধু খাতায় লিখে রাখো। এটা আমি 1 নাম্বার কাজ তোমাদেরকে দিলাম। 2 নাম্বার হচ্ছে যে কতগুলো প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশনগুলো তোমাদেরকে চিনতে হবে। আ পিকক লিভড ইন আ ফরেস্ট, ইন। beside a lake, beside. Proud of his beauty, of. Every day he used to go to the lake, to. There he looked at his own reflection, at. In the water, in. এই যে ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তো এগুলো একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দকে সংযুক্ত করে। তো এগুলোও তোমরা চিনে চিনে খাতায় লিখবে। সবগুলো তোমাদেরকে পারতেই হবে এরকম কোনো মাথার দিব্যি দেওয়া নেই। তোমরা চেষ্টা করবে, যতগুলো পারবে লিখবে। যেগুলো তোমরা চিনতে পারবে না, লিখবে না, আমি আছি তার জন্যে। আমি পরের দিন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো গল্পটা আমরা মোটামুটি জানলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তোমাদের গল্পটা আরেকবার পড়ে নিতে হবে। তো আমি যদি আরেকবার পড়ে দিই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো তোমরা সেক্ষেত্রে প্রথম থেকে ভিডিওটা আরেকবার দেখে নেবে, আরেকবার পড়া হয়ে যাবে। আর যাদের ভিডিও সাহায্য ছাড়াই যারা পড়তে পারবে তারা পড়ে নেবে বই থেকে। এরপরে আমরা যাব আমাদের যে কতগুলো শব্দ তোমাদের ইংরেজিতে মানে করে দেয়া আছে, সেই শব্দগুলো একটা বিশেষ ঘরে রাখা আছে, তার নাম দেওয়া আছে ওয়ার্ড নেস্ট। দেখো গল্পটার পরেই পাবে। ওয়ার্ড নেস্ট মানে বাসা, পাখির বাসাকে বলা হয় নেস্ট। তো এখানে ওয়ার্ড নেস্ট মানে যে বাসার মধ্যে ওয়ার্ড রাখা আছে। তো সেই ওয়ার্ডগুলো আমরা একটা একটা করে দেখব আর তার অর্থগুলো জানব।
দেখো প্রথমেই আছে বিসাইড। বিসাইড মানে বাই দ্য সাইড অফ, মানে ধারে, পাশে। প্রাউড মানে অহংকার করা। এর একটা সিনোনিম আমরা পেয়ে গেলাম বোস্ট। সিনোনিম মানে সমার্থক শব্দ। প্রাউড মানে বোস্ট মানে অহংকার করা। রিফ্লেকশন মানে শ্যাডো। রিফ্লেকশন মানে প্রতিবিম্ব, শ্যাডো মানে প্রতিবিম্ব। শ্যাডো মানে ছায়া হয়। যখন গাছের ছায়া, আমার ছায়া রোদের কারণে মাটিতে পড়ে, সেটাকে বলা হয় শ্যাডো। আবার এই যে জলে আমার ছায়া পড়ছে, প্রতিবিম্ব পড়ছে, এটাকেও বলা হয় শ্যাডো। মারমার্ড। মারমার্ড মানে সেইড ইন আ ভেরি লো ভয়েস, অত্যন্ত নিচু স্বরে বলা, যাতে অন্য কেউ সেভাবে শুনতে না পায়। ইন্ট্রোডিউস মানে মেক নোন, জানানো। লাঞ্চ, আমরা সবাই জানি লাঞ্চ আ মিল টেকেন ইন দ্য মিডল অফ দ্য ডে, দিনের মাঝখানে অর্থাৎ মধ্যাহ্নে 12টা-1টা নাগাদ যে মিলটা খাওয়া হয়, যে আহারটা খাওয়া হয়। তারপরে হচ্ছে নেভার। নেভার মানে সামওয়ান লিভিং নেক্সট ডোর, আমার ঠিক পরের দরজাতেই যে বসবাস করে সে আমার নেভার। তো আমরা বাংলায় একটু এটাকে বিস্তৃতভাবেই ব্যবহার করি। আমার পাড়াতে যারা বসবাস করে তারা সবাই আমার নেভার। মক মানে কাউকে ছোট করার জন্য ঠাট্টা বিদ্রূপ করা, তাকে নিয়ে মজা করা। তার ইংরেজিতে দেয়া আছে তার সিনোনিম মেক ফান অফ। রিপ্লাই মানে উত্তর দেয়া, ইংরেজিতে লেখা আছে এটা সিনোনিম অ্যান্সার। অ্যাসেম। অ্যাসেম মানে লজ্জিত হওয়া, ফিলিং সেম। আশা করি এই ওয়ার্ড নেস্টের ওয়ার্ডগুলো বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে আমরা তাহলে পরের অংশে যাই। অ্যান্সার ফান। অ্যান্সার ফানে উত্তর, অ্যান্সার ফান মানে উত্তরের মজা, আমরা মজা করে করে এর উত্তর দেব। টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে টিক দিতে হবে। তো প্রথম প্রশ্নটা কি আছে? দ্য পিকক লিভড বিসাইড আ ফরেস্ট, বিসাইড আ লেক আর বিসাইড আ ভিলেজ। কী লেখা আছে তোমাদের বইয়ে? যদি তোমাদের মনে না পড়ছে বইটা উল্টে একবার দেখে নাও। উত্তরটা কী হবে? দ্য পিকক লিভড বিসাইড আ লেক। তাহলে লেকের পাশে আমি টিক চিহ্ন দিলাম। এভাবে উত্তরটা করতে হবে। বোঝা গেছে? এবার 2 নম্বর প্রশ্ন। মারমার্ড মিন্স, দেখো আমরা এটা ওয়ার্ড নেস্টে পেয়েছি। মারমার্ড মানে বিড়বিড় করলো। এটার উত্তরটা কী হবে? সেড ইন আ ভেরি গ্রাভ ভয়েস, সেড ইন আ ভেরি লাউড ভয়েস, সেড ইন আ ভেরি লো ভয়েস। কী দেওয়া আছে ওয়ার্ড নেস্টে? যদি না পারো দেখে নাও বইটা। দেখো সঠিক উত্তর হচ্ছে সেড ইন আ ভেরি লো ভয়েস, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে 3 নম্বর। দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ, ইনসেক্ট, ফ্রন। বইয়ে কী দেওয়া আছে? ফিশ আছে, ক্রেনটা ফিশ ধরছিল নাকি ইনসেক্ট ধরছিল নাকি ফ্রন ধরছিল? উত্তর কী আছে? মিলল? দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ। তাহলে ফিশের পাশে টিক চিহ্ন দিলাম। এরপরে 4 নম্বরে কী আছে? দ্য ক্রেন হ্যাড ড্যাশ ফেদার্স। প্রশ্নটাকে আমি একটু চেঞ্জ করে নিয়েছি। দ্য ক্রেন হ্যাড ড্যাশ ফেদার্স, যাতে তোমাদের সুবিধা হয়। কেমন তার ফেদার্সগুলো ছিল? ক্রেনের কালারফুল, কালারলেস আর বিউটিফুল। উত্তর কী হবে? ক্রেনের, সারসের, ময়ূরের নয় কিন্তু। তাহলে সারসের কেমন ফেদার্স ছিল? উত্তর হচ্ছে কালারলেস, বিবর্ণ। তাহলে ক্রেনের ফেদার্সগুলো ছিল বিবর্ণ, কালারলেস, তাতে টিক চিহ্ন দিলাম। এরপরে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য পিকক ফেল্ট। গল্পের শেষে পিকক কী অনুভব করলো? কেমন অনুভব করলো? প্রাউড, গর্ব, গ্ল্যাড অথবা অ্যাসাম্ড? উত্তর অ্যাসাম্ড। এরপর দেখো একটা ম্যাচিং দিয়েছে, টেবিল এর সঙ্গে টেবিল বি ম্যাচ করতে হবে। কি আছে টেবিল এতে? ভেরি প্রাউড,
mocked, never, looks ordinary. বলছি কিশোরদের কোদালটা দিয়ে আসবে না? আচ্ছা, যাচ্ছি যাচ্ছি কি বলছো? যাচ্ছি। টেবিল এতে দেওয়া রয়েছে ভেরি প্রাউড, মকড, নেভার আর লুকস অর্ডিনারি। এই চারটে শব্দই আমার পরিচিত, আমরা দেখেছি বইতে। টেবিল বিতে রয়েছে মেড ফান অফ, মজা ওড়ানো, ক্রেন, সারস, পিকক, এটার মানেটা বলবো না, আর সামওয়ান লিভিং নেক্সট ডোর, এটা আমরা ওয়ারনেসটে পেয়েছি। তাহলে এবারে আমাকে ম্যাচ করতে হবে যাতে একটা আরেকটার সঙ্গে সঠিকভাবে খাপ খায়। তো তাহলে কি করব, দেখো ভেরি প্রাউড, কে ছিল ভেরি প্রাউড? দেখো এখানে আমি টেনেছি পিককের সঙ্গে, পিককই তো ভেরি প্রাউড ছিল, নয় কি? এরপরে 2 নম্বর মকড, মক মানে কাউকে মজা করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, মজা ওড়ানো। তো তাহলে সেখানে হচ্ছে মেড ফান অফ। মকটা প্রেজেন্ট টেন্সে যদি থাকতো তাহলে হতো মেক ফান অফ, আর মকড যেহেতু ফার্স্ট টেন্সে আছে তাই মেকেরও ফার্স্ট টেন্স করে দিতে হয়েছে মেড ফান অফ। এরপরে সি আছে নেভার, নেভারটা আমি পরে করেছি, ডিএডটা আগে করেছি। লুকস অর্ডিনারি, কাকে অর্ডিনারি দেখাতো, একদম সাধারণ দেখাচ্ছিল, সেটা হচ্ছে ক্রেন। তাহলে ক্রেন লুকস অর্ডিনারি। তাহলে এরপর তো 4 নম্বরটা তোমরা পারবেই, এটার সঙ্গে এটা ম্যাচ হয়ে যাবে। নেভার, সিয়ের নেভার, সামওয়ান লিভিং নেক্সট ডোর। নেভার মানে হচ্ছে যে আমার পাশের ঘরেই থাকে, পাশের দরজায় যার বসবাস। তাহলে টেবিল এর সঙ্গে টেবিল বি ম্যাচ হয়ে গেল। কোথাও কোনো অসুবিধা আছে? নিশ্চয়ই থাকার কথা নয়, যদি কারো থাকে কালকে ক্লাসে এসে বলবে। এরপর হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কি কি প্রশ্ন আছে? হু লিভড ইন আ ফরেস্ট, 1 নম্বর কোশ্চেন। নাম্বার 2, হোয়াট ডিড হি লুক ইন দ্য ওয়াটার। নাম্বার 3, হোয়ার ডিড দ্য ক্রেন কাম টু লিভ। নাম্বার 4 আছে হু লুকড ভেরি অর্ডিনারি অ্যান্ড হোয়াই। নাম্বার 5 আছে হোয়াই ডিড দ্য পিকক ফিল অ্যাসামড। এই 5টা কোশ্চেন আছে। তাহলে এই 5টা কোশ্চেনের উত্তর আমার কিন্তু বইয়ে দেয়া আছে। আমি বইটা পড়ব, বইটা পড়ে জানবো গল্পটা, তাহলে আমি বই থেকেই সব উত্তরগুলো পেয়ে যাব। যারা এখনো পর্যন্ত পুরো বইটা রপ্ত করতে পারোনি তারা বইটা আরেকবার দেখো, দেখে দেখে উত্তর বের করো প্রয়োজন যদি হয়। হু লিভড ইন আ ফরেস্ট, দেখো বইতেই আছে আ পিকক লিভড ইন দ্য ফরেস্ট। এখানে আমি দি ব্যবহার করেছি, এটা আমার ভুল হয়েছে। কোশ্চেনে যা আছে উত্তরে তাই দিতে হবে। হু লিভড ইন আ ফরেস্ট, আ পিকক লিভড ইন আ ফরেস্ট, এই দি এর পরিবর্তে এ হতো। ঠিক আছে, তোমরা কিন্তু দি করবে না, এখানটায় এ করবে। কেন এ করবে? কারণ কোশ্চেনে এ আছে। ঠিক আছে। এরপরে নাম্বার 2, হোয়াট ডিড হি লুক ইন দ্য ওয়াটার, জলে সে কি দেখতো? দেখো বইতেই উত্তর আছে হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, সে জলে তার নিজের প্রতিবিম্ব দেখত। নাম্বার 3, হোয়ার ডিড দ্য ক্রেন কাম টু লিভ, সারসটি কোথায় বসবাস করার জন্য এসেছিল? তোমাদের বইয়ে দেখো দেয়া আছে দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। বাই দ্য লেক মানে বিসাইড দ্য লেক, বাই দ্য সাইড অফ দ্য লেক, হ্রদের ধারে। ক্রেনটি, সারসটি হ্রদের ধারে বসবাস করার জন্য এসেছিল। আর হু লুকড ভেরি অর্ডিনারি অ্যান্ড হোয়াই, এখানে দুটো কোশ্চেনে দুটো ভাগ আছে। কি কি দুটো ভাগ আছে? হু লুকড ভেরি অর্ডিনারি অ্যান্ড হোয়াই ডিড হি লুক সো অর্ডিনারি। তাহলে দুটো ভাগ রয়েছে কোশ্চেনের, কে এর উত্তর দিতে হবে, আর হোয়াই মানে কেন এর উত্তর দিতে হবে। তো তাহলে আমি এর উত্তরটা প্রথমে হু, এটা আমাকে ফার্স্ট দিতে হবে। দ্য ক্রেন লুকড সো অর্ডিনারি, সারসকে খুব অর্ডিনারি দেখাতো, খুব সাধারণ দেখাতো।
আর হোয়াই তার উত্তর, কেন তাকে অর্ডিনারি দেখাতো? তার কারণ হচ্ছে হি হ্যাড কালারলেস ফেদার্স। তাহলে দুটো অংশ হলো। এবারে দুটো অংশকে আমি একসাথে যোগ করব। কিভাবে যোগ করব? কেন কেন যদি প্রশ্ন থাকে তখন উত্তর হবে বিকজ দিয়ে সেই উত্তরটা শুরু করতে হবে। তাহলে দ্য ক্রেন লুকড সো অর্ডিনারি বিকজ হি হ্যাড কালারলেস ফেদার্স। দেখো উত্তরটা সেইভাবেই করেছি। দ্য ক্রেন লুকড সো অর্ডিনারি বিকজ হি হ্যাড কালারলেস ফেদার্স। এরপরে আরেকটা মজার ব্যাপার আছে, এটা আমরাও পারবো না যদি না বইটা ভালো করে পড়ি। কারণ কি, বইয়ের থেকে শব্দ নেওয়া আছে, সেই শব্দগুলোর সঙ্গে যদি আমাদের পরিচিতি থাকে তবেই আমরা পারবো। আর যদি সেই শব্দগুলোর সঙ্গে পরিচিতি না থাকে তাহলে আমরা পারবো না। এই যে একের যে শব্দটা করে জাম্বলড করে রাখা আছে, এর মধ্যে 2, 2, 4, 3, 7টা লেটার আছে। তো আমরা যদি নিয়ম ধরে ধরে সাজিয়ে সাজিয়ে করতে যাই সারাদিন আমার লেগে যাবে। আমাকে তাই বইটা ভালো করে পড়তে হবে যাতে চট করে আমরা ধরে নিতে পারি যে এই লেটারগুলো দিয়ে কোন শব্দটা আছে। কাজে বইটা তোমরা আরেকবার পড়ে খোঁজার চেষ্টা করো কি কি শব্দ আছে, এগুলো দিয়ে তৈরি করা যাবে। তো আমি বইটা আরেকবার পড়লাম। আরেকবার পড়ার পর যেটা দেখলাম যে 1 নম্বরে যে লেটারগুলো রয়েছে সেগুলো দিয়ে একটাই শব্দ তৈরি করা যাবে, সেটা হচ্ছে পিকক। এরপর দেখো দ্বিতীয় যেটা রয়েছে, দ্বিতীয়টাই কি বসবে? দ্বিতীয়টা দেখো FEATHER ফেদার। বইটা কিন্তু পড়তে হবে, নালে পারবে না। এবারে আমি 3 নাম্বারটা করলাম, ঠিক আছে। এরপরে আমি 5 নাম্বারটা করব। 5 নাম্বারে দেখো বিউটি, 2 নম্বরেরটাই আছে বিসাইড, 4 নম্বরেরটা হবে লাঞ্চ এবং 6 নম্বরেরটা হবে অ্যাক্রস। তাহলে 1 নাম্বার পিকক, 2 নাম্বার বিসাইড, 3 নাম্বার ফেদার, 4 নাম্বার লাঞ্চ, 5 নাম্বার বিউটি এবং 6 নাম্বার অ্যাক্রস। বইটা যত পড়বে তত তোমাদের কাছে এটা সহজ হবে। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফর্মড ইন কোশ্চেন ডি। এই কোশ্চেন ডিতে আমরা যে শব্দগুলো পেয়েছি এগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো আমরা ডিতে কি কি শব্দ পেয়েছি দেখো নিচে লিখে দিয়েছি, পিকক, ফেদার, বিউটি, বিসাইড, লাঞ্চ, অ্যাক্রস। তাহলে 1 নম্বরটা কী হবে? দ্য ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। ড্যাশ হচ্ছে আমাদের জাতীয় পশু, এই জাতীয় পাখি। জাতীয় পাখিকে আমরা জানি পিকক। তাহলে উত্তরটা হচ্ছে পিকক। দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। তারপরে 2 নম্বরটা দেখো, দ্য পিকক ক্যান নট ফ্লাই ড্যাশ দ্য লেক। এটা বই থেকে লাইনটা নেওয়া হয়েছে। কী হবে উত্তরটা? দ্য পিকক ক্যান নট ফ্লাই অ্যাক্রস দ্য লেক। দ্য ক্রেন ওয়াজ নট প্রাউড অফ হিজ ড্যাশ। সারস তার ওটার জন্য গর্বিত ছিল না। কোনটার জন্য? বিউটি। দ্য ক্রেন ওয়াজ নট প্রাউড অফ হিজ বিউটি। সারস তার সৌন্দর্যের জন্যে গর্বিত ছিল না। তারপর হচ্ছে অল বার্ডস হ্যাভ, কী হবে? সমস্ত পাখির কি থাকে? অল বার্ডস হ্যাভ ফেদার। প্রত্যেকটা পাখির পালক থাকে। এখানে দেখো ফেদার এবং প্লুরাল নাম্বার হচ্ছে ফেদার্স। তাহলে এখানে ফেদার্স হওয়া উচিত ছিল, অনেক পালক থাকে, কিন্তু ফেদার কথাটাও ব্যবহার করা যায়। তার যে পাখির যে গায়ের আবরণটা পালক দিয়ে ফেদার দিয়ে তৈরি হওয়া যে আবরণটা সেটাকেও ফেদার বলা হয়। ফলে আমরা সিঙ্গুলার নাম্বার হিসেবেও একে ব্যবহার করতে পারি। সেই কারণে উত্তরটা ঠিক আছে, অল বার্ডস হ্যাভ ফেদার। তারপরে আছে আই শ্যাল মিট ইউ আফটার লাঞ্চ। আমি দুপুরের খাবারের পর তোমার সঙ্গে দেখা করব। তাহলে একটাই তো বাকি রয়ে গেল, 6 নম্বরে সেটাই হবে। মাই নেটিভ ভিলেজ ইজ সিচুয়েটেড বিসাইড আ রিভার। আমার যেটা গ্রামের বাড়ি, যেখানে আমার জন্মস্থান,
সেই গ্রামটা সিচুয়েটেড বিসাইড আ রিভার। সিচুয়েটেড মানে অবস্থিত, একটা রিভারের ধারে অবস্থিত, একটা নদীর ধারে অবস্থিত। তাহলে ইটা হয়ে গেল। এবার হচ্ছে এরপরে এফে যেগুলো রয়েছে, অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক আ মিনিংফুল সেন্টেন্স। একটা সার্থক বাক্য রচনা করার জন্যে, অর্থবহ বাক্য রচনা করার জন্য এগুলোকে সাজিয়ে নাও, সাজিয়ে নিয়ে বাক্য তৈরি করো। তো সেক্ষেত্রে দেখো একদম নিচে লিখে দিয়েছি, ইংরেজিতে বাক্য গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তো সাবজেক্টকে না, যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। এর বেশি এখন ভিতরে ঢোকো না, কারণ কি কাজ করা ছাড়াও সাবজেক্ট হয়, সেটা পরে হবে। কিন্তু এখন তোমাদের যেটুকু জানার, এখন সাবজেক্ট মানে যে ব্যক্তি কোনো কাজটা করছে। ভার্ব হচ্ছে যে কাজটার কথা এই বাক্যে বলা হচ্ছে সেটা হচ্ছে ভার্ব। আর অবজেক্ট মানে যে ব্যক্তি বা বস্তুকে আশ্রয় করে কাজটি করা হচ্ছে। তাহলে ইংরেজিতে যখন আমরা বাক্য গঠন করব, সেই বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে বাক্যের গঠন হবে আগে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। আর যদি বাক্যে অবজেক্ট না থাকে তাহলে বাক্যের গঠন হবে সাবজেক্ট আর ভার্ব। ঠিক আছে, অবজেক্ট তখন তো নেই, কাজেই দেবো কোথায়? অতএব সাবজেক্ট, তারপরে হবে ভার্ব। তো আমরা প্রথমটা যদি দেখছি ওয়াশ মানে ধোয়া, এটা একটা কাজ। আর উই মানে আমরা, এটা হচ্ছে কিছু লোক। তাহলে লোকেরাই সাবজেক্ট হবে। তাহলে আগে সাবজেক্ট দেবো, তারপরে ভার্ব দেবো। তাহলে এর উত্তরটা হবে উই ওয়াশ। উই ওয়াশ মানে আমরা ধুই। তাহলে এটা একটা বাক্য হলো। দেখো দ্বিতীয় বাক্যে কিন্তু অবজেক্ট আছে। এই ধোয়াটা কাকে আশ্রয় করে হবে? ক্লোথসগুলোকে। ক্লোথস মানে জামা কাপড়। তো সেক্ষেত্রে তাহলে বাক্যটা হবে উই ওয়াশ ক্লোথস। হয়েছে। এরপরে দেখো উই ওয়াশ ক্লোথস তো আছেই, তার সঙ্গে আওয়ার শব্দটা আছে। আওয়ারটা কোথায় যোগ হবে? আওয়ার মানে আমাদের, এখানে এটা বিশেষণ হিসেবে কাজ করছে। তাহলে বিশেষণটা সবসময় বিশেষ্যের আগে যোগ করব আমরা। তাহলে বিশেষ্য কোনগুলো? ক্লোথস। ক্লোথস শব্দটা হচ্ছে বিশেষ্য। তাহলে আওয়ার শব্দটা ঠিক ক্লোথসের আগে হবে। অতএব এখানে উত্তর হবে উই ওয়াশ আওয়ার ক্লোথস। তারপরটা দেখো তোমরা খুব সহজেই পারবে। আমাদের কেমন ক্লোথস? আওয়ার ডার্টি ক্লোথস, আমাদের নোংরা কাপড়। তাহলে উত্তরটা হবে উই ওয়াশ আওয়ার ডার্টি ক্লোথস। আর এরপরেরটা হবে, দেখো বাড়তি একটা শব্দ দেওয়া আছে এভরিডে। উই ওয়াশ আওয়ার ডার্টি ক্লোথস এভরিডে। এভরিডেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আমরা শেষে ব্যবহার করতে পারি, অথবা আমরা সামনেও ব্যবহার করতে পারতাম, এভরিডে উই ওয়াশ আওয়ার ডার্টি ক্লোথস। কিন্তু লক্ষ্য করে দেখো এভরিডে শব্দের ইটা ছোট আর উই শব্দের ডাব্লিউটা বড়। অতএব উইটাকেই আমাদের আগে ব্যবহার করতে হবে, কারণ সেন্টেন্স শুরু করব যে শব্দটা দিয়ে তার প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়। তো সেই কারণে এখানে আমরা বাক্যটা তৈরি করব উই ওয়াশ আওয়ার ডার্টি ক্লোথস এভরিডে। হয়ে গেল। এরপরে দেখো গ্রামার ফান। সব জায়গায় দেখো তোমাদের ফান কথাটা আছে, মানে মজা। আমরা পড়াশোনাটাকে চাপ হিসেবে নেব না, এটা মজা হিসেবে নেব, সেই জন্যই ফান কথাটা বলা আছে এখানে। গ্রামার ফান। ফাইন্ড আউট ভার্ব ফ্রম দ্য সেন্টেন্সেস। ভার্ব খুঁজে বের করো সেন্টেন্সগুলো থেকে। এখানে দ্য পিকক ওয়াজ ভেরি প্রাউড আর আ নিউ ভিজিটার ইজ হিয়ার টু স্টে। আমি যে ভার্বের সংজ্ঞা তোমাদের এইমাত্র দিলাম সেই অনুযায়ী এই 2 নম্বরে একটা মাত্র ভার্ব আছে, স্টে মানে থাকা। 1 নম্বরে কোনো ভার্বই নেই। কিন্তু ভার্ব ছাড়া তো বাক্যও হয় না, তাহলে নিশ্চয়ই ভার্ব আছে। তাহলে ভার্ব সম্বন্ধে আমরা যেটা জেনেছি তার বাইরেও কিছু ভার্ব আছে নিশ্চয়ই। সেক্ষেত্রে দেখো এখানটায় আমি লিখে দিয়েছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের ইত্যাদি শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় না, তবুও এরা কিন্তু ভার্ব। তো সেই হিসেবে 1 নম্বর যে বাক্য তাতে রয়েছে ওয়াজ। ওয়াজটা হচ্ছে ভার্ব।
আর আ নিউ ভিজিটার ইজ হিয়ার টু স্টে, ইজটা একটা ভার্ব, স্টেটা একটা ভার্ব, দুটো ভার্ব হয়ে গেল। এবার টু স্টে এইটা একটা অন্য জিনিস, এটা তোমরা পরে শিখবে। তাহলে এখন আমরা তিনটে ভার্ব খুঁজে পেলাম, প্রথম বাক্যে ওয়াজ, দ্বিতীয় বাক্যে ইজ এবং স্টে। তৃতীয় বাক্যে দেখো আবার দুটো ভার্ব আছে, কেম অ্যান্ড লিভ। চতুর্থ বাক্যে একটা ভার্ব আছে শ। পঞ্চম বাক্যে একটা ভার্ব আছে লুক। তাহলে আমরা ভার্বগুলোকে খুঁজে বের করলাম। এবারে ওই যে টু কাম, টু লিভ, টু সি, এগুলো অন্য জিনিস, এগুলোকে বলা হয় অসমাপিকা ক্রিয়া বাংলায়। তোমাদের ইংরেজিতে এগুলো নিয়ে আলাদা করে তোমাদেরকে পড়ানো হবে, সেই জন্যে টুটা যোগ করছি না। তোমরা সাধারণভাবে যে কাজ করা বোঝায় সেগুলোকে ভার্ব হিসেবে ধরবে। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ের শ্যাল বি উইল বি, এগুলোকে তোমরা ভার্ব হিসেবে বাড়তি ধরবে। ঠিক আছে, এরপর হচ্ছে গ্রামার ফান। এখানে পাস্ট ফর্মগুলো তোমাদেরকে করতে হবে। তো এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে। একটি জায়গায় তোমাদের অসুবিধা হতে পারে, সেটা আমি করে দিয়েছি। রিপ্লাই, সেটা হচ্ছে রিপ্লাইড। বাকি সব জায়গায় ইডি যোগ করলেই হয়ে যাবে। আর যদি ভার্বের শেষে ই থাকে তাহলে তো অর্ধেকটা কাজ হয়েই গেল। ইটা তোমাদের বসাতে হবে না, শুধু ডি দিয়ে দেবে, হয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস এন্ডিং ইন ডি অর ইডি। তাহলে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। পাশে আমাদের ওয়ার্ডগুলো দেয়া আছে, হয় ডি বসাবো নাহলে ইডি বসাবো, তারপরে আমরা এখানে শূন্যস্থানে বসাবো। তো আমি আগেই কি বললাম, ইডি বসিয়ে দেবে। আর যদি ইটা থেকেই যায় ভার্বের সঙ্গে আগের থেকেই, তাহলে শুধু ডি বসাবে। তাহলে ওয়ান্ট হবে ইডি যোগ হবে ওয়ান্টেড। লিভ, এতে তো ই আছেই, তাহলে শুধু ডি বসাবো, লিভড। জাম্প, এতে ইডি বসাবো। ওয়াক, এতে ইডি বসাবো। স্মাইলের তো শেষে ই আছেই, তাহলে শুধু ডি বসাবো। তাহলে উত্তরটা হবে কি দেখো, এক নম্বরে অ্যান ওল্ড লেডি লিভড ইন আ ভিলেজ। লিভড বসবাস করত। দ্য ফক্স ড্যাশ ইন্টু দ্য ওয়েল, জাম্পড ইন্টু দ্য ওয়েল। জিম ড্যাশ আপ টু দ্য রিভার। তাহলে জিম ওয়াকড আপ টু দ্য রিভার, জিম নদী পর্যন্ত হেঁটে এলো। দ্য টিচার ড্যাশ টু ওয়ার্ক আউট সাম সান। এখানে কি হবে, ওয়ান্টেড টু ওয়ার্ক আউট সাম, সে কতগুলো অঙ্ক টিচার করতে চাইলেন। আচ্ছা, সি ড্যাশ অ্যাট অহনা, সি স্মাইল্ড অ্যাট অহনা। মানেগুলো বোঝার চেষ্টা করো, না পারলে আমাকে বলবে, আমি তো আছি। তাহলে আজকের মতো আমাদের এই যে পড়াটা, দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন, এটা একদম কমপ্লিট করে দিলাম। বারবার ভিডিওটা দেখবে, যদি বুঝতে না পারো আবার দেখবে, তারপরেও যদি বুঝতে না পারো তাহলে আমি আছি, কালকে ক্লাসে এসে আমাকে বলবে, আমি পুরো আবার বুঝিয়ে দেবো যে যে জায়গাগুলো তোমাদের সমস্যা হবে। কিন্তু তোমরা মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, সবাই ভালো থেকো।